নমস্কার ছোট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। সফল হওয়া মানে সততা আর ভালোবাসার সাথে কাজ করতে পারবো, এটাই তো সাফল্য, তাই নয় কি? তো এসো, অনেকগুলো দিন বাদে মঙ্গলবারে যে আমরা বিজ্ঞান, বাংলা ভাষার বিজ্ঞানের প্রবন্ধগুলো পড়ি, আমি তো সর্বমোট একটা বই শেষ হয়েছে আর 3টে বই শুরু হয়েছে, তাই নয়? তো তার মধ্যে সেই 3টি বইয়ের মধ্যে প্রথম হলো জগদীশচন্দ্র সেরা রচনা সম্ভার পত্র ভারতী থেকে প্রকাশিত। এই বইটি থেকে আমরা পড়ছিলাম। তো আমরা শেষ পড়েছি উদ্ভিদের অঙ্গভঙ্গি, এইরকম একটা প্রবন্ধ আমরা পড়েছিলাম, যেখানে আমরা পাতার বিষয়ে বিভিন্ন কিছু জেনেছি। আজ আমরা জেনে নেব কচুরিপানা সম্বন্ধে, হ্যাঁ না? তাই তো? তো চলো শুরু করি। একটু সাবধান হতে হবে শুদ্ধভাবে বাংলা বলার যে অভ্যাস আছে, কিন্তু তার মানে এই নয় যে খিচুড়ি ভাষায় কথা বলতে হবে, তাই তো? গুরুসদয় দত্তের সে যে ব্রতচারী আমরা করতাম ছোটবেলায়, সেখানে কতগুলো শপথ নেওয়া হয়েছিল। সে যাই হোক, সেগুলি খুব ভালো ছিল। নিজের কাজ নিজে করতে হবে, তারপরে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই দুটো শপথ। আর একটা শপথ আমার খুব ভালো লাগে, সেটা হলো খিচুড়ি ভাষায় আমরা কথা বলবো না। তাহলে চলো শুরু করি। কচুরিপানা, লেখক আচার্য জগদীশচন্দ্র বসু। কচুরিপানা বা ওয়াটার হায়াসিন্থ এর উৎপাতে আমাদের বাংলাদেশের কৃষিকার্যের যে কী প্রকার অনিষ্ট হইতেছে, তাহার উল্লেখ নিষ্প্রয়োজন। কয়েক বৎসর পূর্বে পূর্ববঙ্গের স্থানে স্থানেই পানা জন্মিয়া ধীরে ধীরে বিস্তার লাভ করিতেছিল। ইহার দ্বারা যে কৃষিকার্যের বিঘ্ন হইবে, তখন লোকে তাহা কল্পনা করিতে পারে নাই। এখন পূর্ববঙ্গের অধিকাংশ কৃষিযোগ্য ভূমি এই পানায় আচ্ছন্ন হইয়া পড়িতেছে এবং উত্তর ও পশ্চিমবঙ্গের স্থানে স্থানে ইহার উৎপাত অনুভূত হইতেছে। পূর্ববঙ্গের ভূমি উর্বরতার জন্য প্রসিদ্ধ। সেখানকার ভূমিতে সার দিতে হয় না, চাষের হাঙ্গামাও সেখানে খুব কম, তাই সেখানকার জমিতে সোনা ফলিয়া আসিতেছিল। কিন্তু কচুরিপানার উৎপাত যে প্রকারে বৎসরের পর বৎসর চলিতেছে, তাহাতে পূর্ববঙ্গের উর্বরতা যে আর অধিক দিন থাকিবে, তাহা আশা করা যায় না। কচুরিপানার উৎপাত যে কেবল বঙ্গদেশেই আছে তাহা নহে, আমেরিকাতেও ইহার উৎপাত কম নয়। সেখানে আজও এই উৎপাত নিবারণ করা যায় নাই। ইহা শুনিয়া হয়তো কেহ কেহ বলিবেন, তবে আর কি, যাহাদের এত টাকা এত আয়োজন, তাহারা যখন পানা নষ্ট করিতে পারিল না, তখন আমাদের চেষ্টা বৃথা। আমরা এই প্রকার উক্তির প্রতিবাদ করিয়া বলিতেছি, আমেরিকা পারিল না বা অপর কোনো দেশ পারিল না বলিয়া আমাদের নিশ্চেষ্ট হইয়া থাকিলে চলিবে না। রাজা ও প্রজা উভয় পক্ষকেই এই উৎপাত নিবারণের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে। চেষ্টা ফলবতী হইবেই। এখানে একটি কথা স্মরণ করিতে হইবে, অতি প্রাচীনকালে যখন পৃথিবীতে কেবল উদ্ভিদেরই আধিপত্য ছিল, তখন আমাদেরই পূর্বপুরুষেরা উদ্ভিদের উচ্ছেদ সাধন করিয়া অরণ্যভূমিকে কৃষিক্ষেত্র করিয়া তুলিয়াছিলেন। তখন অরণ্য মানুষের নিকট পরাজয় স্বীকার করিয়াছিল। সুযোগ বুঝিয়া এইক্ষণে উদ্ভিদেরই এক বংশধর মাথা চাড়া দিয়া আজ আবার আধিপত্য বিস্তার করিতে চেষ্টা করিতেছে। মানুষের হাতে অস্ত্রের তো অভাব নাই। উদ্ভিদের সহিত মানুষের এই প্রকার সংগ্রাম চিরকালই চলিবে। কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ নিজের বংশবিস্তার করিয়া সমস্ত পৃথিবীতে দখল করিয়া বসুক, ইহা প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ। তাই কোনো জীব যাহাতে পৃথিবীতে একাধিপত্য স্থাপন করিতে না পারে, তাহার জন্য প্রকৃতিতে অনেক ব্যবস্থা আছে।
প্রথমত পারিপার্শ্বিক অবস্থার প্রতিকূলতায় অনেক জীব মারা যায়। তাহার পরে এক জাতীয় জীব আর এক জাতির সহিত প্রতিযোগিতা করিতে গিয়াও ধ্বংসের পথে অগ্রসর হয়। এই প্রকারে দেখা যায় মানুষের সহিত পশুর এবং প্রাণীর সহিত উদ্ভিদের নিয়তই সংগ্রাম চলে। ইহার ফলে যে জীব যতই অধিকার পাইবার যোগ্য তাহা আপনা হইতেই পায়। যদি কোনো কারণে কোনো প্রাণী বা উদ্ভিদের দ্রুত বংশবিস্তারে কোনো বাধা না থাকে, তবে তাহাই হইয়া দাঁড়ায় উৎপাত। অস্ট্রেলিয়াতে খরগোশ ছিল না। কয়েক বছর পূর্বে সেখানে একজোড়া খরগোশ ছাড়িয়া দেওয়া হইয়াছিল। এই ক্ষুদ্র জন্তুর বংশবিস্তারে অস্ট্রেলিয়াতে এখন এত খরগোশ হইয়া দাঁড়াইয়াছে যে তাহাদের উৎপাতে কৃষিকার্যের ক্ষতির আশঙ্কা হইতেছে। কোনো এক খেয়ালি লোক ইংল্যান্ড হইতে একজোড়া পোকা সংগ্রহ করিয়া আমেরিকায় ছাড়িয়া দিয়াছিলেন। পোকাগুলি নাকি দেখিতে সুন্দর ছিল। অনুকূল অবস্থা পাইয়া সেই পোকাদের বংশধরগুলি এখন আমেরিকার বিভিন্ন প্রদেশে ভয়ানক বিস্তার লাভ করিয়াছে। তাহাদের উপদ্রবে মূল্যবান পাইন গাছ লোপ পাইতে বসিয়াছে। ইহাকেই বলে উৎপাত। আমাদের দেশে কচুরিপানাও কতকটা এই রকমেরই উৎপাত হইয়া দাঁড়াইয়াছে। আমাদের শৈশব উপাখ্যানের রাজপুত্র ও পাত্রের পুত্র সেই প্রকাণ্ড রাক্ষসটাকে বহু চেষ্টাতেও বিনষ্ট করিতে পারে নাই, কারণ রাক্ষসটার প্রাণপুরুষ ছিল 14 হাত জলের তলায় স্ফটিক স্তম্ভের ভিতরে লুকানো। আমাদের ও অন্য রাজ্যের রাজপুরুষেরা কচুরিপানা বিনাশের জন্য যে সকল চেষ্টা করিতেছেন, তাহা রাজপুত্রের রাক্ষস বিনাশের চেষ্টার মতোই বৃথা হইয়া যাইতেছে। কারণ ইহারা কেহই জানেন না পানা রাক্ষসীর ন্যায় জানেন না পানা রাক্ষসীর প্রাণ পুরুষটা কোথায় লুকানো আছে। এই জন্য লক্ষ্য স্থির না করিয়া লক্ষ্য ভেদের চেষ্টার ন্যায় ইহাদের সকল চেষ্টাই ব্যর্থ হইতেছে। কচুরিপানার জীবনের ইতিহাস পরীক্ষা করিয়া কি প্রকারে তাহারা বংশবিস্তার করে এবং কোন অবস্থায় তাহাদের বৃদ্ধির অনুকূল, এই সকল তথ্য প্রথমে সংগ্রহ করা কর্তব্য। এই সকল তথ্য আজও সংগৃহীত হয় নাই। তাই পানা বিনাশের জন্য যে সকল উপায় অবলম্বন করা হইতেছে, সেগুলি অন্ধকারে ঢিল ছোঁড়ার ন্যায় লক্ষ্যভ্রষ্ট হইতেছে। অবৈজ্ঞানিক জনসাধারণ প্রায়ই বিজ্ঞানকে জাদুবিদ্যার কোঠায় ফেলিয়া থাকেন। তারা যখন কোনো প্রাকৃতিক উৎপাতে ভীত হইয়া পড়েন, তখন মনে করেন বুঝি বিজ্ঞানী মন্ত্র বলে উৎপাতের শান্তি করিবে। স্বার্থান্বেষী চতুর লোকেরা সুযোগ ছাড়ে না। তাহারা বৈজ্ঞানিক সাজিয়া নানা আড়ম্বরে জনসাধারণকে প্রতারিত করিয়া স্বার্থসিদ্ধি করে। লোকে ভাবে ইহাই বুঝি বৈজ্ঞানিক প্রণালী। কোনো অজ্ঞাত ব্যাপারে মূল কথা জানিয়া কার্য করিতে গেলে এই ভরং পরিত্যাগ না করিলে চলে না। ভরং করা বা ভরং দেখিয়া মুগ্ধ হওয়া বৈজ্ঞানিক রীতি নয়। যিনি প্রকৃত বৈজ্ঞানিক, তিনি অনুসন্ধানের বাহ্য শাখা প্রশাখাগুলির প্রতি দৃষ্টিপাত না করিয়া তাহার মূল কোথায় তাহাই দেখিবার জন্য অবিরাম চেষ্টা করেন। কত অবাস্তব ব্যাপার চক্ষুর সম্মুখে আসিয়া তাহাকে বিপদগামী করিতে চেষ্টা করে, তাহার ইয়াত্তাই হয় না। যে বৈজ্ঞানিক এই সকল অবান্তর ব্যাপারের কুহক কাটাইয়া সোজা পথটি ধরিয়া চলিতে পারে, তিনি মূলতত্ত্ব আবিষ্কারে কৃতকার্য হন। আবিষ্কার মাত্রেরই ইহাই মূল মন্ত্র। গাছের রস কি প্রকারে তাহাদের দেহের ভিতর দিয়া উপরের দিকে প্রবাহিত হয়, তাহা এ পর্যন্ত উদ্ভিদবিদ্যার একটি প্রকাণ্ড সমস্যা হইয়াছিল। পূর্বোক্ত পন্থা অবলম্বন করিয়াই আমি দীর্ঘ 20 বৎসর অবিরাম চেষ্টার পর এখন রস প্রবাহের মূল কারণ জানিতে পারিয়াছি। অবান্তর ব্যাপারগুলিকে ঠেলিয়া ফেলিয়া লক্ষ্য নির্ণয় করা এবং পরে সেই লক্ষ্য পথে অগ্রসর হওয়া আবিষ্কারের মূল সূত্র। কচুরিপানার গাছটি কিরূপ, এখন তাহার আলোচনা করা যাউক। গঙ্গার তীরে সিচভেরিয়া নামক স্থানের একটি খালে নিবিড় পানা আছে। গাছগুলি কখনো কখনো
2 হাত পর্যন্ত উচ্চ উচ্চ হয় এবং স্থানে স্থানে সেগুলি এমন নিবিড়ভাবে জলভাগ আচ্ছন্ন করিয়া রাখে যে পানার উপর দিয়া মানুষও হাঁটিয়া চলিতে পারে। এটি বিচ্ছিন্ন কচুরিপানার গাছ দেখিলে বুঝতে পারিবেন পাতা সমেত গাছটি যত উচ্চ তাহার শিকড় প্রায় সেই রূপই দীর্ঘ। এক একটি গাছে কখনো কখনো 150-এরও অধিক শিকড় থাকে। কেবল ইহাই নয়, এই পানাগুলি আবার জলের তলায় লতাইয়া চলে এবং ইহাতে তাহাদের বংশবিস্তার লাভ করে। কিন্তু কচুরি বংশ বিস্তারের ইহাই একমাত্র উপায় নয়, এ সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব। কচুরিপানার পাতার ডাঁটাগুলিও অদ্ভুত, সেগুলি ফাঁপা ধরনের, তাই জলে ভাসে। যাহা প্রত্যক্ষ এবং যাহা হঠাৎ চক্ষুগোচর হয়, মানুষের মন সর্বাগ্রে সেই দিকে ধাবিত হয়। কিন্তু এরকমে মনকে বিক্ষিপ্ত করার বিপদ অনেক। ইহাতে আসল কথা চাপা পড়িয়া যায়। বৈজ্ঞানিকেরা বাঁধা নিয়মে কচুরিপানা সম্বন্ধে যে গবেষণা করিয়াছেন, তাহাতে আসলকে ঠেলিয়া ঝুটাকে লইয়াই মারামারি করিয়াছেন। পানার চকচকে পাতা ও ফুলগুলি তাহাদের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, তাই তাহারা সেগুলি নষ্ট করিতে ব্যস্ত হইয়াছিলেন। ইহাতে পাতা ও ফুল নষ্ট হইয়াছিল, কিন্তু গাছ মরে নাই। গাছগুলি যে লম্বা শিকড় চালাইয়া জলের তলা হইতে খাদ্য সংগ্রহ করে, তাহা ইহাদের নজরে পড়ে নাই। এই শিকড়গুলি গাছগুলিকে জীবিত রাখিয়াছিল। পুষ্করিণী হইতে পানা উঠাইয়া ফেলিলে দেখা যায় কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে তাহা আবার পানায় আচ্ছন্ন হইয়া পড়ে। যে 2-4টা শিকড় জলের তলায় থাকিয়া যায়, সেগুলি নূতন পাতার উৎপত্তি করে। জলের ভিতরকার শিকড় নষ্ট করিতে না পারিলে এই শত্রুর বিনাশ নাই। যাহারা পানা নষ্ট করিবার জন্য নানা উপায় অবলম্বন করেন, তাহাদিগকে এই কথাটি বিশেষভাবে স্মরণ রাখিতে অনুরোধ করিতেছি। কচুরিপানার একটি ক্ষুদ্র শিকড় হাজার হাজার নূতন গাছের সৃষ্টি করিয়া 10 বিঘা স্থানকে কয়েক মাসের মধ্যে আচ্ছন্ন করিতে পারে। এখন কচুরিপানা বিনাশের উপায় কি, তাহার আলোচনা করা যাওক। এ সম্বন্ধে চিন্তা করিলে 4টি উপায়ের কথা মনে হয়। 1. পানার গায়ে ছত্রক জাতীয় মানে ফাঙ্গাল প্যারাসাইটস পরাশক্ত জন্মাইয়া তাহাদিগকে নষ্ট করা। 2. উত্তপ্ত জলীয় বাষ্প প্রয়োগ করা। 3. পানার গায়ে বিষময় দ্রব্য সেচন করা। 4. পানাগুলিকে জল হইতে উঠাইয়া নষ্ট করা। প্রথম উপায় সম্বন্ধে বিশেষ কিছু বলা কঠিন। বিশস্য বিষমৌষধম কথাটা সব জায়গায় খাটে না। পানা মারিবার জন্য যে ছত্রকের আমদানি করা হইবে, তাহা ধান, পাট বা অপর গাছের যে ক্ষতি করিবে না, ইহা বলা যায় না। একটা উদাহরণ দিই। সাপ মারিবার জন্য ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে ভারতবর্ষ হইতে বেজির আমদানি করা হইয়াছিল। ইহাতে সাপের উপদ্রব কমে নাই, কিন্তু বেজিদের উৎপাতে লোকেদের হাঁস বা অপর পাখি পোষা দায় হইয়াছে। কাজেই সেখানে এক উপদ্রবের শান্তি করিতে গিয়া আর এক নূতন উপদ্রবকে ডাকিয়া আনা হইয়াছে। পানা মারিবার জন্য ছত্রকের আমদানি করিলে এই প্রকার বিপদের সম্ভাবনা আছে। আমেরিকা বিজ্ঞানে খুবই উন্নতি দেখাইয়াছে। আমেরিকার ফ্র্যাঙ্কলিন বৈদ্যুতিক আবিষ্কারের জন্য প্রসিদ্ধি লাভ করিয়াছেন। তাহা ছাড়া ল্যাংলে আকাশযান উদ্ভাবন করিয়া প্রসিদ্ধ হইয়াছেন। কিন্তু অন্যান্য দেশের ন্যায় আমেরিকাতে ঝুটা বিজ্ঞানের আড়ম্বরে আসল বিজ্ঞান চাপা পড়িতে বসিয়াছে। ইউনাইটেড স্টেটসে কচুরিপানা নষ্ট করিবার জন্য জলীয় বাষ্প প্রস্তুত করিয়া তাহা নলের সাহায্যে গরম গরম পানার গায়ে লাগানো হইয়াছে। পানা নষ্ট করার এই পদ্ধতির প্রশংসা খবরের কাগজে অনেক পড়া গিয়াছে। বহু ব্যয়ে বর্মাতেও এই পদ্ধতি অবলম্বন করা হইয়াছিল, কিন্তু কোনো স্থানেই সুফল পাওয়া যায় নাই। গরম জলীয় বাষ্প নলের মুখ হইতে বাহির হইয়া কেবল পাতাগুলিকে ছিঁড়িয়া এবং বিবর্ণ করিয়া নষ্ট করিয়াছিল, মাত্র গাছকে মারিতে পারে নাই। আশা ছিল এই বিফলতা কর্তৃপক্ষকে ভগ্নোৎসাহ করিবে। তাহারা আর জলীয় বাষ্প দিয়া পানা নষ্ট করিবার
পক্ষপাতী হইবেন না, কিন্তু তাহাদের উৎসাহ অদম্য। সাধারণ উপায়ে গরম জলীয় বাষ্প দ্বারা পানা মরিল না দেখিয়া তাহারা কলকারখানা বসাইয়া যতদূর সম্ভব চাপ প্রয়োগে অত্যুষ্ণ জলীয় বাষ্প পানা গাছের উপর প্রয়োগ করিতে লাগিলেন। ইহারও ফল পূর্ববৎ হইল, পানা মরিল না। আমাদের দেশেও পানা মারার এই অভিনয় অনুকৃত হইয়াছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই প্রকার একটা বৃহৎ আয়োজনে হাত দিবার পূর্বে কত উষ্ণতায় পানা পুড়িয়া মরে তাহার কেহই অনুসন্ধান করিলেন না। জখম হইলে গাছের পাতা ও ডাল প্রভৃতির অবস্থান্তর ঘটে, দেখিলেই মনে হয় বুঝি গাছটি মরিয়া গিয়াছে, এত কিন্তু এগুলি সত্যি মৃত্যুর লক্ষণ নয়। গাছের প্রকৃত মৃত্যুর লক্ষণ লইয়া বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা হইয়া গিয়াছে। কোন গাছ জীবিত অবস্থা ছাড়িয়া ঠিক কোন সময় মৃত্যুর কোঠায় পা দিল তাহাও বৈদ্যুতিক উপায়ে সেখানে নিরূপিত হইয়াছে। কচুরিপানা মৃত্যুলেখ যন্ত্রের কচুরিপানা মৃত্যুলেখ যন্ত্রের বা ডেথ রেকর্ডার আধারস্থ জলে ডুবাইয়া রাখিলে জলের উষ্ণতা ধীরে ধীরে বর্ধিত করা হইয়াছিল। যখন জলের উষ্ণতা সেন্টিগ্রেডের 60 অথবা ফারেনহাইটের 140 হইয়া দাঁড়িয়াছিল, তখন যন্ত্রে পানার মৃত্যুরেখা অঙ্কিত হইয়া পড়িয়াছিল। কচুরিপানা 140 উত্তাপ দ্বারাই মরিয়া থাকে, তাহা পানা নাশকারী সরকারি কর্মচারীরা জানিতেন না। তাহারা যে জলীয় বাষ্প দিয়া পানা নাশ করিতে গিয়া অজস্র অর্থ নাশ করিয়াছেন, তাহা উষ্ণতার অভাবে হয় নাই। তাহার কারণ বাষ্প দ্বারা জলের নিচের শিকড় বিনষ্ট হয় নাই, কাজেই উপরকার পাতাগুলি ঝলসাইয়া গেলেও পানা মরে নাই। মৃত্যুকালে যেমন প্রাণীদের সর্বাঙ্গে আক্ষেপ দেখা যায়, উদ্ভিদের মৃত্যুর সময়েও ঠিক সেই প্রকার আক্ষেপের লক্ষণ প্রকাশ পায়। গাছের বৃদ্ধি নষ্ট করে এমন অনেক বিষ পদার্থ আমাদের জানা আছে। বিষ মিশ্রিত জল পিচকারির মতো কোনো যন্ত্র দ্বারা পানার গায়ে ছিটাইয়া দিবার ব্যবস্থা আমেরিকায় হইয়াছিল, কিন্তু এ ব্যবস্থাতেও সুফল পাওয়া যায় নাই। নিবিড় পাতার আবরণ ভেদ করিয়া বিষ জলে গাছের সর্বাঙ্গ সিক্ত করিতে পারে নাই। সিক্ত করিলেও বিষ শিকড়ে প্রবেশ করিতে পারে নাই। বিষ প্রয়োগের বৈজ্ঞানিক দিকটা আলোচনা করিয়া দেখা যাক। আমরা পূর্বে দেখিয়াছি গরম জলীয় বাষ্প পানার পাতায় ঝলসাইয়াছিল, ইহাতে পাতা মরিয়াছিল, কিন্তু জলের তলার শিকড় মরে নাই, কাজেই গাছও মরে নাই। এখন প্রশ্ন হইতে পারে, গাছের পাতায় বিষ জল ছিটাইয়া দিলে তাহাতে উহার শিকড় মরিবে কি? সর্বপ্রথম এই প্রশ্নটার মীমাংসা করা উচিত ছিল, কিন্তু তাহা না করিয়া ডগায় বিষ লাগাইলে তাহা গোড়ায় গিয়া পৌঁছিবে ইহা অনুমান করিয়া কর্তৃপক্ষেরা বিষ জল ছিটাইয়া পানা মারিবার ব্যবস্থা করিয়াছিলেন। বসু বিজ্ঞান মন্দিরে এ সম্বন্ধে অনেক গবেষণা হইয়া গিয়াছে। কি প্রকারে উদ্ভিদের দেহের ভিতর দিয়া রস প্রবাহ চলাচল করে তাহা ওই সকল গবেষণার ফলে স্পষ্ট জানা গিয়াছে। এখন সকলেই জানিয়াছেন, উদ্ভিদের প্রয়োগ করিলে তাহা উহার ভিতরকার রসপ্রবাহের সহিত নিচু হইতে উপর দিকে চলে। বিষ উপর হইতে নিচু দিকে ছুটিয়া আসিতেছে, ইহা কখনো ঘটে না। সুতরাং বুঝিতে হইবে, বিষ দিয়া পানা মারিতে হইলে বিষ জল পানার শিকড়ে প্রয়োগ করা প্রয়োজন। এই মোটা কথাটি না জানার জন্য যে সময় ও অর্থের অপব্যয় হইয়াছে, তাহা একান্ত শোচনীয়। পূর্বে যে কথাগুলি বলিলাম, তাহা আমরা অনুমানের উপর নির্ভর করিয়া বলি নাই। পরীক্ষাতে উক্তিগুলির সত্যতা সম্পূর্ণ প্রমাণিত হইয়াছে। শিকড়ে বিষ জল প্রয়োগ করিলে তাহা রস প্রবাহের সহিত উপরকার সর্বাঙ্গে ছড়ায়, তাই গাছটির অঙ্গ প্রত্যঙ্গ নিচের দিকে হইতে মরিতে আরম্ভ করে। বিষ প্রয়োগে কেবল যে কচুরিপানারই এই প্রকারে মৃত্যু ঘটে তাই নয়। একটি সতেজ চন্দ্রমল্লিকার গাছের মূলে বিষ প্রয়োগ করিলে রসের সহিত গোড়ার বিষ উপরের সর্বাঙ্গে ব্যাপ্ত হইয়া গাছটিকে মারিয়া ফেলে। গাছের গোড়ায় বিষ প্রয়োগ না করিয়া তাহা আগায় লাগাইলে কি হয়?
এখন দেখা যাক। আগায় বিষ জল ছিটাইয়াই কচুরিপানা মারিবার চেষ্টা হইয়াছিল। লোহা বা অপর ধাতব বস্তুর আগা গরম করিয়া ক্রমে তাহার গোড়া গরম হইয়া পড়ে। উদ্ভিদের দেহের ভিতর দিয়া বিষ এই প্রকারে প্রবাহিত হয় কি? আমরা পূর্বেই বলিয়াছি, হয় না। প্রত্যক্ষ পরীক্ষাতেও আমাদের এই উক্তির সত্যতা প্রমাণিত হয়। কচুরিপানার একটি ডাঁটা সমেত পাতাকে বিষ জলের ভিতরে ডুবাইয়া রাখা হইয়াছিল। তাহাতে দেখা গিয়াছিল বিষ নিচের দিক থেকে নামে নাই। যে পাতাটি বিষের সংস্পর্শে আসিয়াছিল কেবল তাহাই মরিয়া বিবর্ণ হইয়াছিল। কেবল কচুরিপানাতেই যে ইহা দেখা যায় তাহা নহে। চন্দ্রমল্লিকার একটা ডাঁটাকে ঠিক ওই প্রকারে বিষের সংস্পর্শে রাখিয়া অবিকল ওই ফলই পাওয়া গিয়াছে। আমরা এ পর্যন্ত যে আলোচনা করিলাম তাহা হইতে বুঝা যাইবে কচুরিপানার বিনাশকে লোকে যে একটা মহা সমস্যা বলিয়া মনে করিয়া আসিতেছিল, এখন তাহা মনে করার হেতু নাই। পাতা, ফুল বা ফল নষ্ট করিলে ইহা মরিবে না। শিকড় দিয়া ইহারা বংশ বিস্তার করে। সেই শিকড়গুলিকে নষ্ট করার চেষ্টাই এখনকার কর্তব্য। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করিয়া যাহা জানিতে পারিয়াছি, তাহাতে আমাদের গভর্নমেন্ট সাবধান হইতে পারিবেন। আশা করি সাধারণের অর্থ আর মিথ্যা আড়ম্বরে ব্যয়িত হইবে না। কি করিয়া পানা বিনাশের কাজ আরম্ভ করা উচিত, ইহা বোধ হয় অনেকে জানিতে চাহেন। আমার এ সম্বন্ধে এই মত যে কচুরিপানা জল হইতে সংগ্রহ করিয়া নষ্ট করাই আমাদের এখনকার কর্তব্য। ইহাতে খরচপত্র আছে জানি, কিন্তু এই খরচ অন্যান্য দেশের তুলনায় অল্পই হইবার কথা। তাছাড়া এই শ্রম ও অর্থব্যয় বৃথা হইবে না। দেশের টাকা প্রজাদের সাহায্যেই ব্যয়িত হইবে। কচুরিপানা নষ্ট হইলে কৃষিকার্যে যে লাভ হইবে তাহার তুলনায় এই ব্যয় অতি সামান্য। একই সময়ে সকলের সমবেত চেষ্টায় এক একটি স্থান একবারে পানা বর্জিত করিতে হইবে, নচেত কাছাকাছি জায়গা হইতে পানা আসিয়া পরিষ্কৃত স্থান আবার আচ্ছন্ন করিয়া ফেলিবে। কচুরিপানা যে কি সর্বনাশ করিতেছে কৃষিজীবীরা তাহা বুঝিয়াছেন, এবং ইহা বুঝিয়া যাহাতে সকলে বাধ্য হইয়া একত্র পানানাশের চেষ্টা করিতে পারেন, তাহার জন্য আইন জারির প্রার্থনা করিতেছেন। আইন মাত্রই কঠিন ও নির্মম, কিন্তু যাহাতে আইনের অপব্যবহার না হয় তাহার জন্য যে সতর্কতা অবলম্বন একেবারে অসম্ভব তাহা বলিতে পারি না। প্রথম কয়েক বৎসর ইহা আমাদের শিক্ষাদানের কাজ করিবে। সকলে একত্র খাটিয়া পরস্পরের উপকার করিবার পথ মুক্ত করিতেছি, এই ভাবটি মনে বদ্ধমূল করাকে শিক্ষাই বলিতে হয়। এই শিক্ষাতেই রাষ্ট্রীয় কার্যভার গ্রহণের যোগ্যতা লাভ করা যায়। যাহা হোক, রাজা ও প্রজার সমবেত চেষ্টাতেই ভবিষ্যতে উৎপাতের শান্তি হইবে। বসু বিজ্ঞান মন্দিরে অনেক গুরুতর গবেষণা চলিতেছিল। সেই কার্য বন্ধ রাখিয়া আমরা কচুরিপানা সম্বন্ধে গবেষণায় নিযুক্ত হইয়াছিলাম। এখন আমরা আমাদের নির্দিষ্ট কার্যে যোগ দিব। কচুরিপানা সম্বন্ধে গবেষণা আজও শেষ হয় নাই। শেষ করিতে হইলে কয়েকজন ব্যক্তিকে এই কার্যে নিযুক্ত করিতে হইবে। তাহাদিগকে এই উদ্ভিদের জীবনের খুঁটিনাটি সকল ব্যাপারের ইতিহাস সংগ্রহ করিতে হইবে, এবং তাহারা কি প্রকারে বংশবিস্তার করে তাহা আরও ভালো করিয়া অনুসন্ধান করিতে হইবে। তাহার পরে দেখিতে হইবে কচুরিপানাগুলিকে জল হতে উঠাইয়া আমাদের কোনো লাভজনক কার্যে ব্যবহার করিতে পারা যায় কি না। এই প্রকারে ব্যবহার করা সম্ভবপর হইতে পারে, তাহা হইলে পানা তুলিবার খরচা উহাতে আদায় হইয়া যাইবে। যাহারা এই সকল অনুসন্ধানের কার্যে নিযুক্ত হইবেন তাহাদের সত্যই যে সে সম্বন্ধে যোগ্যতা আছে কিনা তাহা সর্বাগ্রে দেখার প্রয়োজন হইবে। এই ব্যাপারে নিযুক্ত ব্যক্তিদের কেবল বৈজ্ঞানিক জ্ঞানকেই প্রাধান্য দিলে চলিবে না, সুবিবেচনা করিয়া হাতে কলমে কাজ করিবার দক্ষতা ইহাদের থাকা চাই। তাহা ছাড়া যাহাতে নির্দিষ্ট সময়ান্তে তাহাদের গবেষণার কার্য বিবরণী প্রকাশিত হয় তাহার ব্যবস্থাও রাখিতে হইবে। জনসাধারণ ও বিশেষজ্ঞরা
ইহাতে তাহাদের কার্য কোন পথে চলিতেছে জানিতে পারিবেন এবং কার্যের সমালোচনা করিবারও সুযোগ পাইবেন। সম্প্রতি একজন সহকারী বিশেষজ্ঞ ব্যক্তি কল্পনা করিতেছেন কচুরিপানাকে কাগজ প্রস্তুতের মুখ্য উপাদান স্বরূপে নাকি ব্যবহার করিতে পারা যায়। যে কোনো উদ্ভিজ্জ বস্তুকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কাগজ প্রস্তুতের উপাদান করিয়া তোলা কঠিন নয়। এই প্রক্রিয়ার খরচা উঠাইয়া সেই উপাদানে এখনকার মতো সস্তায় কাগজ বিক্রয় করা সম্ভব হইবে কি না ইহা সর্বাগ্রে দেখা কর্তব্য। তাহা না করিলে সাধারণের চক্ষে ধুলি দেওয়া হয়। কিছুদিন পূর্বে আরেকটি জনরব শুনিয়াছিলাম, কোনো বিশেষজ্ঞ ব্যক্তি নাকি আর কতগুলি উদ্ভিজ্জ সামগ্রীকে লাভজনক কার্যে ব্যবহার করিবার উপায় আবিষ্কার করিয়াছেন। আজকাল আর তাহার কথা শুনিতে পাই নাই। যাহা হোক, কচুরিপানা আমাদিগকে যে বিপদের সম্মুখীন করিয়াছে তাহা সামান্য নয়। ঘোর বিপদের সময়েই লোকে একত্র হয় এবং একত্র হইয়া বিপদ নিবারণের চেষ্টা করে এবং বিপদই যে মনুষ্যত্বকে জাগাইয়া তুলিয়া কাজে লাগায় তাহার আভাস তখন তাহারা প্রত্যক্ষ করে। এই মনুষ্যত্বই বিপদের সহিত সংগ্রাম করিয়া তাহাকে খর্ব করে এবং শেষে জয়ী হয়। অতীত যুগে এই মানুষই বহু বাধা বিঘ্ন জয় করিয়া এই পৃথিবীকে শ্যামল শস্যক্ষেত্রে ঢাকিয়া ফেলিয়াছিল এবং তাহাতে সোনার ফসল ফলিয়াছিল। আজ আবার সেই মানুষকেই আলস্য ত্যাগ করিয়া কর্মপটু ও মিতব্যয়ী হইয়া এবং পরস্পরের সহিত মিলিয়া যাহা সমস্ত মানবের অকল্যাণ তাহার বিরুদ্ধে দাঁড়াইতে হইবে। তাহাতে অকল্যাণ দূর হইবে এবং সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে দণ্ডায়মান হইবার বল সঞ্চিত হইবে। বসু বিজ্ঞান মন্দিরে প্রদত্ত বক্তৃতা। তো এটা এই যে বক্তৃতা, এটা তিনি পশু বিজ্ঞান মন্দিরে দিয়েছিলেন এই বক্তৃতা, কিন্তু কত সালে সেটা আমরা এখানে জানতে পারলাম না। যাই হোক, একটা আপডেট দিই, না একটা নতুন খবর বলি, আপডেট বলবো না, আপনাদের একটা সূচনা দিই। সেটা হলো যে কচুরিপানার যে গোড়াটা, সেগুলো দিয়ে কিন্তু এখন অনেকে ফাইবার বানায়। সেগুলো, এটা যতদূর সম্ভব নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের কোনো একটা রাজ্যে হয়, যদি আমার ঠিক মনে থাকে তাহলে সেটা হলো আসামে। এটা হয়। এছাড়া চায়নাতেও বোধহয় এই কচুরিপানার অন্য ভাবে একটা ব্যবহার আছে, মানে সেখানে বোধহয় এটা খায়, আমি ঠিক জানি না, আমি কোথাও একটা দেখছিলাম। তো হ্যাঁ, যদি আমরা এটাকে ফসল হিসাবে ব্যবহার করতে পারি, সে জামা কাপড়ের মানে তন্তু হিসাবেও ব্যবহার করতে যদি পারি, বা খাদ্য হিসাবে কোনোভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে জিনিসটা হলো যে তখন একটা চাহিদা তৈরি হবে, প্রাত্যহিক একটা চাহিদা তৈরি হবে, যে চাহিদাটার ফলে এই যে পুকুর ডোবা বলো বা নদী, তার উপরে যে কচুরিপানা ভেসে চলে, সেই জিনিসটা বন্ধ হবে। কারণ আমরা তখন খাদ্য-খাদক সম্পর্ক তৈরি করব। হয়তো কোথাও সেটা খাদ্য হিসাবে লাগবে না, যদি আমরা সেটা থেকে তন্তু বার করি, তো তখন কিন্তু দরকার হচ্ছে না, কিন্তু তাও আমাদের ওই জীবটা দরকার, মানে ওই উদ্ভিদটা দরকার একটা কোনো কারণে, তাই জন্য আমরা সেটা নিয়ে নিচ্ছি। তো তখন ওদের বংশবৃদ্ধি অবশ্যম্ভাবীভাবে নিয়ন্ত্রিত হবে। তো আজ এই অবধি, আবার পরে দেখা হবে একসঙ্গে, আবার কিছু নতুন জেনে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।